কোথায় গেল? আমাকে জল আনতে বলে দেখি
আমি হাত মুখ ধুয়ে যাচ্ছি, জল নিয়ে এসে দেখি সে নেই, চলে গেছে। আচ্ছা মা, তোমার গায়ে এত জ্বর ছিল, জ্বর কখন ছেড়ে গেল? যখন ঘুমিয়ে পড়েছিল তখনই ছেড়ে গেছে। এই দেখো, পুরো কারখানায় এসব লিখে রেখে গেছে। কি লিখেছে? পর্দাযোগে পর্দা কি লিখেছে? আমার অন্নকূটে কাশিতে গিয়ে আমাকে গান শুনিয়ে আসি, দিদি তোমার মা বিশ্বে আমাকে দে, আমাকে দে। ওরে আমার পোড়া ঘরের দাওয়ায় মা বিশ্বেশ্বরী এসে দাঁড়িয়েছিল রে, মা বিশ্বেশ্বরী এসে দাঁড়িয়েছিল। ও মা স্বয়ং অন্নপূর্ণা এসে তোমার ঘরে অন্নের দানা দিয়ে গেছেন মা, অন্নের দানা দিয়ে গেছে। ওষাদি ডাক্তার আমাদের ঘরে, আমার পোড়া ঘরের দাওয়ায় মা বিশ্বেশ্বরী এসে দাঁড়িয়েছিলেন বাবা, মা বিশ্বেশ্বরী। এই ডাক্তার তার শ্রী হস্তাক্ষর দেখ বাবা, দেখ। আমি যাবো, আমি কাশিতে গিয়ে অন্য করতে সময় তোকে আমি গান শুনিয়ে মা তুই এই পথে ঘুরে এসে দাঁড়িয়েছিলিস। মা কি হয়েছে ঠাকুর? এমন অধীর আনন্দে ধুলো মারছেন কেন? আমার এই পুরা ঘরে যে মা এসেছিলেন, মা বুঝতে পারছো না? চারিদিকে পদ্মগন্ধে আমোদিত। সত্যি তো চারিদিকে করে পদ্মের গন্ধ আসছে। এই দেখুন মায়ের শ্রী হস্ত। দেখুন মা লিখে রেখে গেছে, এই কথা মা লিখে রেখে গেছে। হ্যাঁ, আমার মা, এই প্রসাদের মা, বিশ্বের মা, বিশ্বমাতা এই কথা লিখে গেছে। মৃত্যুমশাই সাধক গুরু মহাপুরুষ, ধন্য আপনি, সার্থক আপনার সাধনা। না জানি পূর্ব জন্মের এই দুর্গা চরণ মিত্রের কত সুকৃতি ছিল, তাই শিষ্য রূপে আপনার চরণ তলে আশ্রয় নেবার সুযোগ পেয়েছি। বাবু না ও নামে দেখে আমাকে আর অপরাধী করবেন না গুরু, আমাকে আর অপরাধী করবেন না। এতদিন অর্থদম্ভে আপনাকে আমার বাসাতে আটকে রেখে মহা পাপ করেছি, আপনার সাধনাপথে বাধা দিয়েছি। আপনি নিশ্চিন্ত মনে আপনার এই জন্মভূমি পবিত্র কুমার অর্থর উপর বসে পঞ্চমন্ডির আসন স্থাপন করে মায়ের আরাধনা করতেন। কথাবার্তাই বুঝলাম আপনি আমার পেশাদের আশ্রয়দাতা। আশ্রয়দাতা নই মা, আশ্রয়দাতা নই, ওই আপনার সন্তানের আমি আশ্রয় পাচ্ছি। না ও কথা বলবেন না, তাতে আমার পেশাদের অকল্যাণ হবে বাবা। বললেন ওই মা, যার ঘরে বাধা তার কি অকল্যাণ হতে পারে মা? পেশাদার আসুন বাবা, আসুন। স্বয়ং মা অন্নপূর্ণা আমাকে অন্ন দিয়ে গেছেন, দেখবেন আসুন, দেখবেন মা। সত্যি বাতি নির্বিশে মা দাবাই করে চাল ডাল কাপড় শাখা এনে আমাকে ঘরে তুলতে বলে আমাকে ফাঁকি দিয়ে গেছে বাবা। আমার পুণ্যবাদী এই প্রসাদের ঘরে আমার বিশ্বমাতা এসেছিলেন। মা তোমার চরণ তুলে দাও মা। তুমিও যাও, তুমি ঘরের ভিতর গিয়ে তোর সমস্ত চাল রাধকে আর মায়ের প্রসাদ পেতে আমি সমস্ত গ্রামবাসীকে এখনই আমি নিমন্ত্রণ করার যাব। মা, পুরুর গর্ভধারী আপনি আবার ওনার গ্রহণ করুন মা, আশীর্বাদ করুন যেন গুরু কৃপা হতে বঞ্চিত না হয়। আমিও নগ্ন পদে আপনার এই পবিত্র কুমার হট্টগ্রাম পরিক্রম করে আসি। চলুন ঠাকুর, চলো বৌমা, চলো রান্নার আয়োজন করবে, চলো। তাড়াতাড়ি যা, কালীদের বাড়ি থেকে দুলালকে ডেকে নিয়ে আয়। চলো বৌমা,
ঠাকুর রামপ্রসাদ সেনের ব্যাপারে কি যা ইচ্ছা তাই করবে? যা ইচ্ছা তাই তো কিছুই করিনি দত্তমশাই, জমিদারের নিয়ম অনুযায়ী কাজ করেছি। জমিদারের কি নিয়ম কি অনিয়ম তুমি এর মধ্যেই চিনে ফেলেছো? আপনার আশীর্বাদই তা শিখেছি বই কি। খাজনা টাকা আদায় করতে যাচ্ছি যখন কানুনগুলো মুখস্থ করে নেব না। তুমি এমন কানুন মুখস্থ করলে যে দু চারটি পয়সা খাজনা দিতে পারলো না বলে একেবারে উচ্ছেদের বর্ণনা জারি করে এলে। অন্যায় কিছু করেছি কি? অন্যায় করনি, বোঝার সময় অসময় অভাব অভিযোগ না দেখবে যে জমিদারি চাওয়াই ভালো হয়ে যাবে। কোন প্রজার অভাব অভিযোগ দেখতে হয় দত্তমশাই? সব প্রজাদের। তাকে একটা কথা হলো, যারা প্রকৃত অভাবী ছাপোষা তাদের না হয় অভাব অভিযোগ দেখলেন, কিন্তু যারা ইচ্ছা করে খাজনা বন্ধ করে দেয় তাদের প্রতি আমার কিসের দয়া? ইচ্ছে করে খাজনা বন্ধ করতে চায়? নিশ্চয়। গঙ্গার তীরে নুনের ব্যবসায়ীরা খাজনা বন্ধ করে দিয়ে বসে আছে, সেটা কি তাদের অভাবের জন্য? তারা তো পত্র দিয়ে জানিয়েছে এবছরে ব্যবসা বাণিজ্য খারাপ, কর্মচারীর খরচ উঠছে না, সেই জন্যই খাজনার টাকা বাকি রেখেছিল। কিন্তু তুমি তুমি তাদের কথায় ধন্যবাদ না করে একবারে উচ্ছেদের বর্ণনা জারি করে এলে। দত্তমশাই, ইংরেজ বেনিয়াদের কথা আপনি বিশ্বাস করেন? অবিশ্বাস করবার মতন কাজ তো তারা কিছু করেনি। আজ করেনি বটে, কিন্তু কাল যে করবে সেটা নিশ্চিত। কি করে জানলে? তাদের কার্যকলাপে হাজার হাজার মন নুন তারা নৌকা বোঝাই করে চালান দিচ্ছে, অথচ খাজনার টাকা আদায় করতে গেলে বলছে কর্মচারীর খরচ উঠছে না। তারা তো পত্র দিয়ে জানিয়েছে এবছরে কর্মচারী খারাপ, তারা তো পত্র দিয়ে জানিয়েছে এবছরে কর্মচারী খারাপ, ব্যবসা বাণিজ্য লটে উঠে গেছে, সেই জন্যই তারা বাকি রেখেছিল। কিন্তু তুমি তাদের কাতার ধন্যবাদ না করে একবার উচ্ছেদে পড়ানো জারি করে এলে। তাদের ব্যবসা মানে তুমি কি বুঝবে বলো তো? তাকে ব্যবসা সম্পর্কে না বুঝতে পারি, তবে খাজনা বন্ধের পিছনে যে একটা বিদ্রোহ চক্রান্ত চলছে তা আমি ভালো বুঝতে পারছি। বিদ্রোহ চক্রান্ত কার বিরুদ্ধে? বাংলার শাসন ব্যবস্থার বিরুদ্ধে। ওটা নুনের ব্যবসায়ী একসঙ্গে খাজনা দিতে পারছে না, যে তোমার সূক্ষ্ম দৃষ্টিতে বাংলার শাসন শক্তির বিরুদ্ধে বিদ্রোহ চক্রান্ত করলে যত সব চাঙ্গানি হয়েছে আমার কাজ। ব্যাপারটা তো হালকা ভাবে নেবেন না দত্তমশাই। ইস্ট ইন্ডিয়া কোম্পানির সাহেবরা একজোট হয়ে নবাবের বিরুদ্ধে কলকাতাবাসীকে খেপিয়ে তুলছে। ময়দানে ময়দানে তারা সভা সমিতি করছে, জমিদারের খাজনা বন্ধ করে দিয়ে তারা অরাজকতার সৃষ্টি করছে। তারা যা করছে তা বুঝবে নবাব সরকার। তোমার এত মাথা ব্যথা কেন বলতে এসো না? মাথা ব্যথা হবে না? আমি যে বাঙালি, বাংলা আমার জন্মভূমি মা, বাংলার নবাব আমার স্বদেশী ভাই, আমার দেশকে, আমার ভাইকে, আমার জাতকে বিপদগ্রস্ত করছে, জেনেও আমি তার প্রতিকার করার চেষ্টা করবো না। পরিকল্পনা করে পড়াচ্ছি করা চলবে না। যদি ভালো চাও তো এই মুহূর্তে সব ব্যবসায়ীদের কাছে মাঠে আছে ওরা নামাজ করে দিয়েছে। জমিদার বাবুর বিনা নির্দেশে আমি পড়ানো নাকচ করবো না। নামাজ চলবে না? নাকচ করা তো দূরের কথা, আমার কথা অনুযায়ী যদি 7 দিনের মধ্যে জমিদাররা নুনের গলা তুলে না নেয়, তাহলে বরকন্দার দিয়ে তাদের মারতে মারতে দূর করে দেবো। সামান্য আদায়কারী হয়ে তোমার এত সাহস যে আমার মুখের উপর এত বড় ইংরেজ পতন করলে সমস্ত কর্মচারী আপনার বিরুদ্ধে কথা বলবে দত্তমশাই। বাবু পুজো আনমিশনে আসুন, যদি এর বিচার না করে তাহলে আজই আমি বিদায় নিই। তাহলে আমি বিদায় নিন দত্তমশাই। শুরু থেকে আমি আপনাদের তর্ক বিতর্ক শুনেছি, সুবিচার করতে গেলে আপনাকে জবাব দিতে হয়, কিন্তু অনেক দিনের পুরনো কর্মচারী আপনি, অতটা পেরে উঠছে না। তবে আপনি যদি স্বেচ্ছায় বিদায় নেন আপত্তিও করবো না। একটু ভেবে দেখুন বাবু, এতগুলো প্রধানের উচ্চতার পরোয়ানা জারি করে দিল, তাতে শেষ তার কত ক্ষতি হলো। একবার স্থির চিন্তা ভেবে দেখুন বাবু। দূর থেকে আমি যখনই শুনেছি আপনাদের ঝগড়া, তখনই ভেবে দেখেছি দত্তমশাই, ছেলেটি আমার মর্যাদা অক্ষুণ্ণ রেখে কথা বলে এসেছি। তাহলে ওকে আপনি সমর্থন করছেন বাবু? ন্যায় পক্ষে সমর্থন করা তো দুর্গাচরণ মিত্রের চিরদিন অভ্যাস দত্তমশাই। আচরণকারী ন্যায় ধারণা করলেন বাবু? ও তো প্রথমে আপনার সঙ্গে উদ্যত আচরণ করেন দত্তমশাই। ও আপনাকে বোঝাতে চেষ্টা করেছিল ইংরেজ ব্যবসায়ীরা একটা বিপ্লব সৃষ্টি করতে এই সবের কাজটা লোকসানের অজুহাতে দেওয়া বন্ধ করেছে। তখন আপনার কার্যকলাপের সমালোচনা করে ইংরেজ তোষণকারী বলেছে। ইংরেজ তোষণকারী? ইংরেজ তোষণকারী আপনিও বলেন আমাকে ইংরেজ তোষণকারী? কিন্তু আমি যে কি ইংরেজ তোষণ করেছি তা তো বুঝতে পারছি না বাবু। কি তোষণ করেছে দাঁড়িয়ে রক্ত আপনাকে লিখতে আশা করে দেখুন দত্তমশাই। ভুলে যাবেন না, অর্থের প্রলোভনে মানুষকে অমানুষ করে গড়ে তোলে। আপনি কি বলছেন বাবু? ঠিক তো সত্য কথা বলছি দত্তমশাই। অর্থের প্রলোভনে পড়ে
আজ আপনি কতটা নিচে নেমে গেছেন তা কি আপনি বুঝতে পারছেন না? তাহলে আপনি বলতে চান আমি ইংরেজদের কাছে অনেক টাকা নিয়ে আবার জমিদারের কিছু অংশ ব্যবসা করার জন্য বিলি করে দিয়েছে। সেলামি সালাম নিয়ে শেষটা জমা করে দিয়েছিল। আরে না না, আমার আপনি সাথে আঘাত করেছেন এই কথা আমি বলছি না, তবে ওরা আমার দেশবাসী ভাইদের সাথে আঘাত করেছে নির্মম ভাবে। দেশবাসীর সাথে আঘাত করে আমার লাভ প্রচুর অর্থ লাভ মশাই। আগেও বলেছি আর আজও বলছি, ওই ইংরেজদের আজও আপনি চিনতে পারেননি। এই সুজলা সুফলা বাংলার উপর সেন দৃষ্টি করেছে ওদের, তাই তো ইংরেজরা অর্থ দিয়ে বাঙালিদের মন জয় করবার চেষ্টা করছে। বাঙালিরা যদি এই প্রলোভন কাজকেও জয় না করতে পারে তাহলে ভবিষ্যতে ইংরেজদের গোলামি খাটতে হবে বাবু। তোমার মতো নির্লোভ বাঙালি কজন আছে কালীচরণ? টাকার লোভ দেখিয়ে ইংরেজরা বাঙালিদের মন জয় করে দিয়েছে, তাই অনেকে এখন রঙিন স্বপ্ন দেখছে, যেমন দেখছেন আমার হিতৈষী কর্মচারী দত্তমশাই। আমার উপর অযথা দোষারোপ করছেন বাবু। আমি আমরারই জমিদারি। ছেড়েছেন দত্তমশাই। ঠাকুর আমাকে কালীচরণকে উপযুক্ত কর্মচারী দিয়েছে। এই দত্তমশাই তোমাকে না চিনলেও আমি তোমাকে ছেড়েছি। আপনি চিনি লোক গো, আপনি চিনবেন না? কি ব্যাপার কাজী? আগে কিরে বাবা কালী, ভালো আছিস তো বাবা? হ্যাঁ বলছি কথা। ঠাকুরের খবর কি কাজী? ভালো আছেন তো? বাড়ির সবাই ভালো? আগে ভালো তো সবাই, তা আমি যে বড় দুশ্চিন্তায় আছি গো। কেন, কি চিন্তা? আরে দা ঠাকুরের বড় কন্যে তো বিয়ে ঝুঁকি হয়ে উঠেছে। দা ঠাকুরের সেদিকে নজর, তিনি তো সাধন ভোজন নিয়েই আছে। বৌঠান আমাকে তিষ্ঠতে দিচ্ছে না, খালি বলছে হজু ঠাকুরপো যেমন করেও মেয়েটার একটা বিয়ে দিয়ে দাও। আপনি বলুন তো বাবু, দা ঠাকুরের বড় কন্যের বিয়ে আমি কি আর যেমন তেমন করে দিতে পারি? ঠিক কথাই তো বাজুয়ারি। তুমি আমি থাকতে ঠাকুরের কন্যার বিয়ে যেমন তেমন করে হতে দিতে পারি? দেখো বাজুয়ারি, খরচার জন্য চিন্তা করো না, তুমি একটা খুব ভালো পাত্র দেখো। আগে পাত্র তো দেখাই আছে বাবু, তাই নাকি? কালিয়া একটা 3 থেকে 4 এক করে দিবি বাবা। তাই নাকি? তা পাত্র কি কোথা পা? আগে আমাদের এই কালী বাবাজি তো তাই নাকি? এই কালী কিঙ্কর, যেও না। আচ্ছা বাজুয়ারি, এই পাত্র কি তুমি ঠিক করেছো? আমি কেন ঠিক করবো বাবু? বৌটান আর কালীর মা অনেকদিন আগে থেকেই তো বাগদত্তা হয়ে গেছে। ঠাকুরের বংশ উজ্জ্বল জামাই হবে। বাজুয়ারি, তুমি আর দেরি করো না, সামনের মাসে দিন ঠিক করে ফেলো, খুব ধুমধাম করে বিয়ে হবে। আগে আপনি আছেন বলেন দাটা করে দায় সদায় সব রক্ষে হয়ে যাচ্ছে, আপনার উপকার। ছি 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 বাজুয়ারি, এই কথা বলে গুরু সামনে আর আমাকে অপরাধী করো না বাজুয়ারি। গুরু গুরু, এই অবাগাতি গুরু চরণকে কৃপা করো, গুরু কৃপা করো। কৃপা আপনি পাবেন গুরু, কৃপা আপনি পাবেন। পাবো পাবো গুরু কৃপা আমি পাবো, পাবো বাজুয়ারি। ছোট ছোট বাজুয়ারি, গুরু কৃপা করে তুমি ধন্য হয়েছো ভাই। আমি তোমার মতো সর্বদা নিয়ে দিত ওই ঠাকুরকে সমর্পণ করে গুরু সেবা করতে পারবো তো? পারবেন বাবু, পারবেন, নইলে চন্দ্র সূর্য সব মিথ্যে হয়ে যাবে। এই দেখো দেখি, যে জন্য এলো সেই আসল কথাটাই বলতে ভুলে গেছি। কি কথা বাজুয়ারি? আপনি যে বলেছিলেন ঠাকুর যখনই কাজে যেতে চাইবে কলকাতা এসে আপনাকে খবর দিতে। হ্যাঁ বলেছিলাম তো। চাইছে বলে চাইছে, দিনে রাতে 1000 বার বলছে কদু কাশি যাবার আমার ব্যবস্থা কর, মায়ের মন্দিরে গিয়ে আমি গান শোনাবো। হ্যাঁ না না, তাহলে তাড়াতাড়ি করা চলে না বাজুয়ারি। চলো চলো, আমরা এক্ষুনি যাত্রার প্রস্তুতি করি। হ্যাঁ চলুন চলুন বাবু, চলুন। ভীষণ সমুদ্রে পাড়ি দেবার মাঝে আপনি যেমন হাল ঘুরে আছে সেই আপনি ঘুরে থাকুন। দেখুন, এই কালী কিঙ্কর যা করবে সেটা মেনে নেবে, জানবেন ও আমার হিতৈষী বান্ধব। বয়সের ছেলে মানুষ বটে, কিন্তু বুদ্ধিতে আপনাকে ছাড়িয়ে যায়। আর একটা কথা, আমার জমিদারি ফেরস্তায় যতদিন চাকরি করবেন ততদিন ইংরেজ তোষণ করতে পারবেন না। যদি তাদের বন্ধুত্ব ত্যাগ করতে না পারেন
তাহলে এই কালে কিঙ্করের হাতে ফেরেস্তা বুঝিয়ে দিয়ে কর্মে অবসর নিয়ে ওই বিদেশি ইংরেজদের গোসামত করবে। চলুন দত্তমশাই, বাবুকে বজ্রায় তুলে দিয়ে আসি। ওই জন্য তুমি যাও, আমার কাজ আছে। তাহলে থাকুন আপনি, আমি চলে যাব। আচ্ছা, আমিও নহেন্দ্র দত্ত এই অপমানের প্রতিশোধ না নিয়ে কিছুতেই ছাড়বো না, কিছুতেই ছাড়বো না। বলছিলাম কি, এই রামদুলালটা যেমন আপনারা হয়েছে, আমার রামগতিটা হয়েছে ঠিক উল্টো। যেন ওর একটা লক্ষণ দেখে না মনে মনে আমার খুব চিন্তা হয় গো বৌমা। কি লক্ষণ? মানে ওর যেন আমার রামপ্রসাদের মতোই কেমন উদাস উদাস ভাব। একটা ছেলে না বাপের মতো হতে পারে না মা। আচ্ছা আচ্ছা মা, একটা কথা বলি বলি করো না, আপনাকে আবার বলা হয়নি। কথা বৌমা, বলছিলাম যে ওই তুলসী সইয়ের সঙ্গে সই পাতানোর সময় ওকে আমি কথা দিয়েছিলাম মা, যে পরীকে আমি ওদের ঘরে দেব। খুব ভালো কথা বৌমা, খুব ভালো কথা। মানে কবিরাজ মশাই মারা যাওয়ার আগে কিছু জমি জমা নগদ কিছু টাকা করিও রেখে গেছে। তাছাড়া কালীও শিক্ষিত ছেলে, রোজগার। তাছাড়া মনে হয় বৌমা পরীর সঙ্গে তার ভাবসাব হয়েছে গো। কিন্তু খুব আনন্দ, এখানে তো জগতে দেখছি না ভর ভর তুই ভালো। ঠিক বলেছেন মা, সেই কথা ভেবেই তো আমি তুলসী সহিত কথা দিয়ে এলাম মা, যে সামনের মাসে আমরা শুভমাসটা সেরে নেবো। আর সেটি কথা মা ভীষণকে একবার জিজ্ঞেস না করে কথা দিয়ে মা, আমি তাকে জিজ্ঞাসা করেছিল মা, সে হেসে বললেন যে মা পরমেশ্বরী নিজের পতি নিজে নির্বাচন করে নিয়েছে। তুমি আমি মধ্যস্থতা করবার কে সরকারি? আর বাবা ওই কলকাতা যাওয়ার সময় বদ্রীনাথ বাবু তো বলে গেছেন এই জমিদার বাবুর কাছে এই আজকে এই কথা আপনি পেয়ে দেখবে। আসলে ছেলেটা তো সব করে বলো, তোমাদের অভাব অভিযোগ মেটায়, আমাদের পেশাতে দেনা মিটিয়ে দিয়েছে। এই ভাগটা তার উপর না চাপালেই ভালো হতো মা, আমার মনে হয় তাই। একদম ঠিক বলেছো মা, একদম ঠিক বলেছো। মিন্টু মশাইয়ের মনটা ফুলের মতো পবিত্র। তাই তো মা বিশ্বেশ্বরী, তাই তো মা বিশ্বেশ্বরী ওর প্রতি সদয় হয়েছে। তোর শিষ্যদের মধ্যে কেউ অমানুষ নয় বাবা, কেউ না। শিষ্য আমার কারা মা? গুরুগিরি করবার গুরুত্ব তো আমার মধ্যে নেই মা। আমি হচ্ছে বিশ্ববাসীর শিষ্য, আমি সকলের চরণের ধুলো মা। সত্যি মা, আপনার ছেলের কাছে না কোনো কথা বলার কোনো উপায় নেই। উনি এমন একটা জবাব দিয়ে করেন না যে উত্তর দেওয়ার কিচ্ছু থাকে নেই। আপনার ছিল আজের কথা ছেড়ে দিয়ে কাজের কথা বলো না, বলো কাজের কথাটা আমার পেশাকে। মা কি কাজের কথা মা? বলছিলাম কি বাবা, আমরা না পরীর সঙ্গে ওই কবিরাজ মশাইয়ের ছেলে কালীর বিয়ে দেবো ঠিক করেছি। তোমার কি মত একটু খুলে বলো তো বাবা। বেশ, তো তোমরা যখন ঠিক করেছো এতে আমার আবার আপত্তি কি আছে? দেখেছো বৌমা, দেখেছো আমি বলেছিলাম না পেশা আমার তেমন ছেলেই নয় যে মায়ের কাজের কোনো প্রতিবাদ করবে। অপরাধ করা দেখো গরুটা বাগান দিয়ে ঢুকে শতান বাবার ঠাকুর ঘরের দরজায় চলে গেছে। আমি যাচ্ছি ঠাকুরঘর দরজাটা দিয়ে গরুটাকে আমিও দাঁড়িয়ে দিচ্ছি। ঠিক আছে মা, আমি যাচ্ছি। আচ্ছা আচ্ছা আচ্ছা। বাগানের বেড়াটা দেখছি না দিলেই নয়। গরু জাত অবলা, কখন যে বাগানে ঢুকে ক্ষতি করবে কে জানে। মা আমি বলছিলাম কি, তুমি চৌকিকে দিয়ে ওই দড়ি কাটাইটা পাঠিয়ে দাও। আর দুলাল তোর ভোজু কাকা উপরে ওই চটা কেটে রেখে দিয়েছে। যা বাবা যা নিয়ে আয়, ছুটে গিয়ে দুলাল আয় তো চটাগুলো নিয়ে আসবি। আর বাবা আমি যোগীকে দিয়ে দড়ি আর পাখালিটা পাঠিয়ে দিচ্ছি। আর কতদিন তোর কোল ছাড়া করে এই বিষয় আমাদের মত্ত করে রাখবে মা। মাগো তোর কুচি নাসির মা বল বাবা। সে কি বেড়া কি
একা একা বাঁধা যায় বাবা? আরে একজনকে তো দড়ির চুগান দিতে হবে নাকি? তুমি তো দড়ি কাটারি নিয়ে আসতে, সেই দড়ির দোকান দেবে এখন। আমি কইছি কেন যাব বাবা? আচ্ছা ঠিক আছে বাবা, ঠিক আছে যা, তুই যখন বলছিস তুই যা বাবা যা। আরে কই মা? আরে কোথায় গেলি ও মা যোগেশ্বরী? আরে আয় আয়, ছুটে আয়, দড়ি কাটা এটা নিয়ে আয়। আয় আয়। আচ্ছা ঠিক আছে মা, রাগ 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 রাগ। তুই হচ্ছে আমার লক্ষ্মী মা। তাহলে তাহলে আমি 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 এখন এই চটাগুলো দিয়ে এই বেড়া বাঁধাটা শুরু করবো। হ্যাঁ শুধু তুই শুধু দড়ির জোগান করিস মা। মা ব্রহ্মময়ী মা, মা আর কতদিন আমার মনুদ্দরে বেড়া দিয়ে আমি ছটারি করে পথে কামার করতে পারবো মা? কবে আমার মানব যদি আমি আবাদ করতে পারবো? মনে রে কৃষিকাজ জানো না, মনে রে কৃষিকাজ জানো না, এমন মানব জমি রইল পতি আবার করলে করলে সোনা। মানব জমি রইল পতি আবার করলে করলে সোনা। মনে রে কালী নামের দাওরে বেড়া অসলে তরে হবে না। কালী নামের দাওরে বেড়া অসলে তরে হবে না। মুক্ত কেসি ছোট বেড়া আর কাছে জমে গেছে না। মুক্ত কেসি ছোট বেড়া আর কাছে জমে গেছে না। মনে রে কৃষিকাজ জানো না, মনে রে কৃষিকাজ জানো না। আরে আরে গরিব যুগান্তি বন্ধ বলি কেন মা? দে দে মা, দে 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 দে। অদ্বৈন্ত শতাব্দী বা আজপ্ত হবে জানো না। অদ্বৈন্ত শতাব্দী বা আজপ্ত হবে জানো না। একভাবে মন এই বেলা তুমি ছুটিয়ে ফসল খেতে নেনা। মনে রে কৃষিকাজ জানো না, কৃষিকাজ জানো না। রোপণ করে চিনবি ভক্তি বাড়ি তাই সেজনা। গুরু রোপণ করে চিনবি ভক্তি বাড়ি তাই সেজনা। ওরে একা যদি না পারিস মন রাম প্রসাদকে সঙ্গে লীলা। একা যদি না পারিস মন রাম প্রসাদকে সঙ্গে লীলা। মনে রে কৃষিকাজ জানো না, মনে রে কৃষিকাজ জানো না। এই তো মা, এই তো দেখছি বেড়া বাঁধা পড়ে গেছে।
যাচ্ছে। বুঝতে পারছো না এই চারিদিকে কেন এই পথ দোকান থেকে তো আমোদিত হয়ে গেছে মা। সত্যি তো চারদিকটা কেমন গন্ধময় হয়ে উঠেছে। আর যোগী কোথায় গেল রে? যোগী দ্বারা বেঁধে গেল কোথায়? জানো মা, বেড়া মারা কখন শেষ হবার আগে সিনে কখন চলে গেছে তা আমি যোগী, ওরে ও যোগী, যোগী, কেন ঠাকুমা? ওরে বেড়া বেঁধে গেলি কোথায় তুই? আমি বেড়া দিতে যাইনি তো। তার মানে বেড়া বাঁধতে বাঁধতে বাবা ধানে এমন ফিবর হয়ে গেল যে হাতে ধরে হাতেই রয়ে গেল। সে কি? আরে তুই তোর চোখান ধরেছিস, আমি যত বছর নাম ধরে দেখেছি তুই আমাকে বারবার আমাকে সাড়া দিয়েছিস, কি বলছিস? তুমি যে একবারও ডাকোনি বাবা, বেড়া হাত বাঁধার আগেই তুমি চলে গেলে। মা কি তুই ছড়না মা, তুই তোর প্রসাদকে তুই এইভাবে ছড়না করে এই প্রসাদের ঘরে তোমার এই পদ চিহ্নটা, তোমার মা এসেছিলেন রে, মা এসেছিলেন, মা তো দুয়ারে এসে দাঁড়িয়েছিলেন। মা চোখে একবার মা, জয় মা, জয় মা, জয় মা। দুর্গাচরণ বাবু নিচে বজরা নিয়ে ঘাটে এসে গো। তোমাকে নিয়ে যেতে আমি যাবো, আমি আজ আমি কাছে রওনা হবো। ওই অন্য প্রভুষণ মা জগৎজনী, আমি জগৎজনকারী, আমি গান শোনাতে যাবো, আমি যাবো, আমি আজ এখনই যাবো। মা অমন করছো কেন? আরে অমন করবো না, ওরে বজা আমার ঘরে ওই জগৎজনী মা আমার এসেছিলেন, তাই তো তিনি নিজে এসে আমাকে আদেশ করে গেলেন। মা আমাকে আদেশ করে গেলেন, তাই যাবো। মা আর আমি এক মুহূর্ত বিলম্ব করতে পারবো না, কারণ অন্য কোনো সবার বাসে নেই। মা ছলনা করে আমার এখানে এসে গান শুনে গেছেন, আমার কাশিতে গিয়ে আমাকে গান শুনে আদেশ করে আসেন। তাই চল আরে মজু, আমি এক মুহূর্ত বিলম্ব করতে পারবো না। আরে চল মজু, চল। মা আমি আসছি, মা। কোথায় ছিলে গোপাল? আগে মহারাজ আপনার পিসিমার গুরুগৃহে গিয়েছিলাম। পিসিমার গুরুগৃহে গেলে ওই আমি জানতে পারলাম না। আগে পিসিমা আপনাকে জানাতে নিষেধ করেছিলেন মহারাজ। কেন? আমার অকাজে পিসিমা তোমাকে তার গুরুগৃহে পাঠিয়েছিলেন কেন? পিসিমা গুরুদেবকে একখানি রেশমের নামাবলী ও প্রণামী স্বরূপ কিছু অর্থ দিয়ে পাঠিয়েছিলেন। কৃপণ মানুষ কিনা, আচ্ছা আপনি জানতে পারলে কথাটা অন্তঃপুরে প্রচার হয়, এই ভয়ে খুব গোপনে পাঠিয়েছিলেন। অন্তঃপুরে প্রচার হলে তার কি ক্ষতি হতো? আগে পিসিমার হাত খোলার সংবাদ অন্তঃপুরে প্রচার হলে পরিচারিকা বা অন্যান্য আত্মীয়রা তার কাছে অর্থ চাইতে পারে। পিসিমা খুবই কৃপণ। তবে এবার থেকে গোপাল চন্দ্র সামনে গেলে পিসিমার হাত দরাজ হয়ে যাবে। কেন? আগে পিসিমাকে বেশ পেঁচে ফেলেছি মহারাজ। কিরকম? আগে পিসিমার গুরুগৃহ থেকে আসবার পর, অর্থাৎ গতকাল, পিসিমা তার নিরামিষ শেষে আমায় খাওয়ার নিমন্ত্রণ করলেন। ব্রাহ্মণ কন্যার নামে মিছে কথা বলবো না মহারাজ। বর্ণাতীত অন্ন ব্যঞ্জনের থালা নিজ হাতে সাজিয়ে পিসিমা আমাকে আহার করতে দিলেন। তাই নাকি? গোপাল তুমি তো খুব ভাগ্যবান। আগে আপনার আশীর্বাদে গোপালের ভাগ্য কোনোদিনই মন্দ যায় না মহারাজ। তবে শুনুন তারপর কিরকম পেঁচিয়ে ফেললুম। কিরকম? হ্যাঁ বলো। নানা রূপ উপাদেয় অন্ন ব্যঞ্জন মানে মিষ্টান্ন ইত্যাদি পরিতোষ ভাবে আহার সেরে বসেছি। এমন সময় পিসিমা এসে মিঠে কথায় জিজ্ঞাসা করলেন, বাবা গোপাল
আহার কেমন হলো আর রান্না বান্না কেমন হয়েছে? আমি বললাম পিসিমা প্রচুর আহার করেছি আর রান্না বান্না চমৎকার হয়েছে, সবচেয়ে উপাদেয় হয়েছে ওই লাউ চিংড়িটা। এই কথা শুনে পিসিমা চোখ কপালে তুলে বললেন, কি বলছো গোপাল, ব্রাহ্মণের বিধবার হেসেলে চিংড়ি মাছ কি নিরামিষ লাউয়ের ঘন্ট বলো? আমি বললাম নিরামিষ তো সবই ছিল পিসিমা, কেবল কেবল লাউটা উপাদেয় করতে কেউ বোধহয় চিংড়ি মাছটাতে ভেজাল দিয়েছে। পিসিমা ক্ষুব্ধ হয়ে বললেন, এত বড় স্পর্ধার কথা উচ্চারণ করতে তোমার জিহ্বা আড়ষ্ট হলো না গোপাল? আমার হেসেলে চিংড়ি মাছ? আমি অমনি পাতের তলা থেকে চিংড়ি মাছের মাথা এবং খোলাগুলি দেখিয়ে বললাম, এগুলো তো পাতেতে লাউয়ের সাথেই ছিল পিসিমা। দেখি গোপাল, পিসিমার হেসেলে চিংড়ি মাছ? হ্যাঁ, পিসিমার হেসেলে চিংড়ি মাছ উঠেনি, উঠেছে গোপাল চন্দ্রের পাত অব্দি। আগে স্নান আনিক ছেড়ে গৃহিণীর কাছ থেকে আসবার সময় চারটি ভাজা চিংড়ি মাছ মোচার খুঁটে বেঁধে এনেছিলাম। আহারের সময় পিসিমার অজ্ঞাতে লাউয়ের সাথে মিশিয়ে দিয়েছি। তারপর আর কি, পিসিমা তো কেঁদেই অস্থির, কেবল কপাল চাপড়ান আর বলেন, হায় 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 রে, আমার জাত ধর্ম সব গেল। নিশ্চয়ই ওই পরিচারিকারা নিরামিষ বাজারের সঙ্গে আমিষ বাজার মিশিয়ে এনেছে। আমার শাক সবজির সঙ্গে কিভাবে মিশে গেছে আমি বুড়ো মানুষ, চোখে ভালো দেখতে পাই না। আমি তখন পিসিমাকে আশ্বাস দিয়ে বললাম, পিসিমা যা হবার তা হয়ে গেছে, এখন আপনি স্নান আদি সেরে আহার করে নিন, আমি মহারাজকে বলে ওই পরিচারিকাদের তাড়িয়ে দেওয়ার ব্যবস্থা করছি। এই কথা শুনে ঘরের মধ্যে হতে 100 টাকা এনে পিসিমা আমার বাম হাতে গুঁজে দিয়ে বললে, দোহাই গোপাল, এই কথার আর নামতর করো না। সাবাস গোপাল সাবাস, বৃদ্ধা পিসিমার কাছ থেকে তুমি মুদ্রা বার করেছো। গোপাল, সবার পূর্বে তোমার সরস গল্প শুনে আনন্দ পেলাম। এবার যাও, কবি রায় গুণাগার ভারতচন্দ্রকে আমার আহ্বান জানাও। তার সরস কবিতা শোনবার জন্য মনটা খুব অস্থির হয়ে আছে। বাংলার বক্ষ দেশ অসীম শুষ্ক করে তুলেছে বিদেশি শোষণকারী ওই ইংরেজ বেনিয়ার দল। আর এই সময় বাংলার খ্যাতনামা কৃষ্ণনগর আধিপতি কবিতার সরস মধুপানে বিভোর হয়ে থাকতে চান? কে আপনি? কি স্পর্ধা আমার কার্যকলাপে সমালোচনা করতে এলেন? বিষের চালায় অস্থির হয়ে মহারাজের সবাই তাকে স্মরণ করিয়ে দিতে এসেছি। বর্তমানে বাঙালিদের বাহ্যিক আমোদ আহ্লাদে মত্ত থাকার দিন চলে গেছে। এই কথাটা কৃষ্ণচন্দ্রকে স্মরণ করে দেওয়ার অধিকার কে দিয়েছে আপনাকে? অধিকার দিয়েছে 7 কোটি বাঙালির রলুদ্যমানা জননী জন্মভূমির বাংলা, অধিকার দিয়েছে তার সন্তানগণ, অধিকার দিয়েছে বাঙালির জাতীয়তা। আপনার ব্যর্থপূর্ণ ভাষা বুঝলাম না। মহারাজ কৃষ্ণচন্দ্র এতটাই নিশ্চিন্ত বিলাসী হয়ে পড়েছেন যে একটু চেষ্টা করেও বুঝতে চান না। মহারাজ স্বয়ং বুঝতে চেষ্টা না করলেও তার কর্মচারীরা চেষ্টা করে বোঝেন। বলুন আপনার আসল বক্তব্যটা কি? গোপাল মহারাজ, এই ব্যক্তি কেন যে আপনাকে অযাচিত উপদেশ দিতে এলো তার কারণ বুঝে দেখা উচিত। অনুমানে বুঝলাম আপনি মহারাজ কৃষ্ণচন্দ্রের রাজসভার খ্যাতনামা ভার গোপালচন্দ্র। হ্যাঁ, এই দিন ভাড়ামি করেই জীবিকা নির্বাহ করি। ও, তাহলে তো দেখছি ভাঁড় আর কবিদের নিয়ে মহারাজ রাজসভার কার্য করেন না। এখানে আমার উদ্দেশ্য সফল হবে না। ভাড়ার পেরিয়ে কবিদের বাণীকে হারিয়ে অগ্রসর হবার মতো বিদ্যে সঞ্চয় না করে মহারাজ কৃষ্ণচন্দ্রের রাজসভায় আসা আপনার উচিত হয়নি। তুমি ভাঁড় নও, তুমি দার্শনিক। আগে আমার কথাটা ছেড়ে দিয়ে আপনার কথাটাই বলুন দেখি। শুনলাম ইংরেজরা নাকি মাঝে মাঝে ভেট পাঠিয়ে কৃষ্ণনগর আধিপতির সঙ্গে বন্ধুত্ব স্থাপনের চেষ্টা করছে, তাই মহারাজকে সাবধান করে দিতে এলাম ইংরেজদের ধাপ্পায় ভুলে গিয়ে দেশের ক্ষতি না করে ফেলে। আপনার অযাচিত ভাবে সাবধান করতে আসার কারণ? কারণ আমিও বাঙালি, আপনিও বাঙালি, শেষে ইংরেজদের ধাপ্পায় ভুলে গিয়ে দেশের ক্ষতি না করে ফেলেন এই জন্য। মহারাজ সপ্তরথী বেষ্টিত হয়ে আছে, আমাদের চক্রকে ভেদ করে মহারাজকে বসে আনা ওই ইংরেজদের সাধ্যাতি। নিশ্চিন্ত, তবে বিদায় মহারাজ। হ্যাঁ, আর একটা কথা,
সদা সর্বদা সরস গল্পে আর কবিদের মধুপানে মত্ত থাকবেন না মহারাজ। জন্মভূমি বাংলার ভবিষ্যতের দিকেও একটু দৃষ্টি নিবদ্ধ রাখবেন। দাঁড়ান, যাবেন না। বলুন। জন্মভূমির জন্য বুক ভরা দরদ নিয়ে আকুল হয়ে ছুটে এসেছেন কৃষ্ণনগরে রাজা কৃষ্ণচন্দ্রের রাজসভায়। কে আপনি আগন্তুক? আমি আপনার বাঙালি ভাই। এর চেয়ে বেশি পরিচয় না নিলেও চলবে। এর চেয়ে বেশি পরিচয় না দিলেও আমি পেয়েছি বাঙালি বীর। কি করে পেলে গোপাল? ওর তেজস্বিনী ভাষায় আর জন্মভূমির প্রতি আকুলতা দেখে বোঝা যায় নিশ্চয়ই নবাব সিরাজউদ্দৌলা বাহাদুরের কোনো হিতৈষী বান্ধব। মহারাজ কৃষ্ণচন্দ্র, আপনি পরম ভাগ্যবান। তাই এই রূপ সূক্ষ্মদর্শী চতুর ভাঁড় পেয়েছেন। তাই এক্ষেত্রে আমার আর আত্মগোপন করা চলে না। মহারাজ, আমি বাংলার মন্ত্রী মোহনলাল। বাংলার নবনিয়োজিত মন্ত্রী মোহনলাল, আমার অভিবাদন গ্রহণ করুন। পরিচয় না পেয়ে অনেক নিষ্ঠতা দেখিয়েছি, সে অপরাধ মার্জনা করুন। না না, এতটা নিচে নেমে যাবেন না মহারাজ। নবাবের অনুগ্রহে মোহনলাল বাংলার মন্ত্রী হলেও আপনার কাছে সে বাঙালি ভাই। আপনার ঔদ্ধর্য অতুলনীয়। মহারাজ, বাংলার ভাগ্য গগন মেঘাচ্ছন্ন হয়ে আসছে। হয়তো অচিরেই প্রবল ঝড় উঠবে। সেই ঝড়ের বেগে যেন ওলট পালট হয়ে যাবেন না। স্থির হয়ে দৃঢ় সংকল্প নিয়ে বসে থাকবেন। আপনি নিশ্চিন্ত হয়ে যাচ্ছেন, ওই ইংরেজদের চাতুরিতে রাজা কৃষ্ণচন্দ্র ভুলে যাবে না। ধন্যবাদ আপনাকে। আসি মহারাজ, আসি গোপাল চন্দ্র। তোমার এই সূক্ষ্মদর্শিতার তীক্ষ্ণ বুদ্ধির জন্য বাংলার নবাব দরবার থেকে একটা ধন্যবাদ পত্র। আপনার অনুগ্রহ। বাংলার উজ্জ্বল হীরকখণ্ড মোহনলালের পূর্ণ জ্যোতিতে আজও মুর্শিদাবাদ আলোকিত হয়ে আছে। আমার সর্বদেহ রোমাঞ্চিত হয়ে উঠল। কে ওই নারী?
ভাষার পরিপাঠ্য তেমনি সুর লহরী ভাব রাজ্য থেকে ছেঁকে তুলেছে। এ গান তুমি কার কাছে শিখলে মা? হারি শহরের সন্নিকট কুমার হট্ট নিবাসী ভক্ত কবি রামপ্রসাদ সেনের কাছে। ও সেই জন্যই বুঝি গানের শেষ ছন্দে প্রসাদ উল্লেখ করেছেন। হ্যাঁ, চমৎকার চমৎকার। এত বড় একটা প্রতিভা, এত বড় একটা ভাষা সংযুক্ত সঙ্গীত বাঙালিদের কাছে অজ্ঞাত হয়ে পড়ে আছে সেই হালি শহরের অজ্ঞাত পল্লীতে। গোপাল, তুমি এক্ষুনি দেহ রক্ষী নিয়ে হালি শহরের সন্নিকট কুমার হট্টগ্রামে যাও। কেন মহারাজ? আমি জীবিত থাকতে এত বড় একটা প্রতিভা অকালে শুকিয়ে যাবে? না না, তা হতে পারে না। যাও গোপাল যাও, সেই ভক্ত কবি রামপ্রসাদ সেনকে সাদরে আমার কাছে নিয়ে এসো। যথাজ্ঞা মহারাজ। দাঁড়াও মা। তাহলে আসি মহারাজ। এমন মহাপুরুষের পরিচয় দিয়ে বাঙালিদের সন্ধান ভান্ডার বলে দিয়ে রাধা কৃষ্ণচন্দ্রের কাছ থেকে কিছু না নিয়ে চলে যাবে মা? আমি তো পারিশ্রমিক পেয়ে গেছি মহারাজ। ভক্ত কবির রচনা প্রচারের জন্যই আমি বাঙালিদের ঘরে ঘরে ঘুরে বেরিয়েছি। আপনি আমার আজ সেই আশা পূরণ করে দিলেন। এই আমার যথেষ্ট পাওয়া। গোপাল, এই শ্যামাসঙ্গিনী বালিকা বিদ্যুৎ প্রভার মতো এসে আমার মনে সন্দেহের মেঘ ঘনীভূত করে দিয়ে চলে গেল। কে ও? নিশ্চয়ই কবিবরের কোন শিষ্যা। হয়তো তাই। যাও গোপাল যাও, সেই ভক্ত কবি রামপ্রসাদ সেনকে আমার রাজসভায় নিয়ে এসো। যথাজ্ঞা মহারাজ। শুধু হতভাগ্য নবাব একাকী বিরিক্ত রজনী যাপন করছে। হায় খোদা, একে নির্মম পরিহাস তোমার। যাও। এত রাত্রি হলো তুমি এখনো ঘুমাওনি? আপনিই তো আমার চোখ থেকে ঘুম কেড়ে নিয়েছেন জানাব। আমি? হ্যাঁ আপনি। দুনিয়া বিদ্রোহ দমন করে আসবার পর পুরস্কার স্বরূপ যেদিন এই গোলাম মোহনলালকে বাংলার মন্ত্রীর আসনে বসিয়ে বাংলা রক্ষার গুরুদায়িত্ব চাপিয়ে দিয়েছেন, সেদিন থেকেই তো তার চোখের ঘুম কেড়ে নিয়েছেন জানাব। ধন্য মোহনলাল, ধন্য ধন্য তোমার কর্তব্য নিষ্ঠাকে। তোমার মতো এরকম দায়িত্ব জ্ঞান যদি আমার সকল কর্মচারীদের মধ্যে থাকতো মোহনলাল, তাহলে চোখের নফর বিদেশে ইংরেজদের সাহস হতো না এই বাংলার নবাবকে চোখ রাঙাবার। আপনি একাকী প্রাসাদের বাইরে দাঁড়িয়ে কেন জানাব? এত বড় দুনিয়ায় সিরাজের দোসর বলতে তো কেউ নেই মোহনলাল, তাই বাধ্য হয়ে একাকী আসতে হয়েছে। এ কথা বলে গোলামকে দূরে সরিয়ে দিতে চাইছেন জানাব? বিপদে সম্পদে যুদ্ধক্ষেত্রে অরণ্য পথে সব টানে এই গোলাম আপনার পশ্চাৎ অনুসরণ করতে জানাব। সে বিশ্বাস আমারও আছে। তাই তো সেদিন প্রকাশ্য দরবারে তোমায় আমি দেশদ্রোহী শয়তানদের বুকে আতঙ্ক সৃষ্টি করতে তোমায় আমি মন্ত্রীর আসন দান করলাম। বীর মদনকে আমার দেহরক্ষীর সম্মানে ভূষিত করলাম। জেনে রেখো মোহনলাল, সেই দিন থেকে ওই বিশ্বাসঘাতকের দল খেপে উঠেছে। শেঠজি আর প্রকাশ্য দরবারে অপমান করায় দরবারে প্রধান প্রধান অবত্যগর্ব আপনার প্রতি ক্ষুব্ধ হয়েছে জানাব। সেটা আমিও বেশ বুঝতে পেরেছি ভাই, কিন্তু সেদিন সকলেরই শয়তানের মুখোশ খুলে পড়েছে। কেবল চতুর শিবসর সাবধান হয়ে পড়লো বলে আমি সঠিক প্রমাণ করতে পারলাম না। সঠিক প্রমাণ করলেও এখন আপনি ওদের সাহায্য করতে পারবেন না। তা সত্য, এখন ঘরে বাইরের শত্রু। এ সময় ঘর শত্রু দমন করতে গেলে বাইরের শত্রু সুযোগ পাবে। ভেবে মোহনলাল, ভেবে আমি স্থির করতে পারছি না কি কৌশলে আমি ঘর
করবো। ঘর শত্রুকে দমন করতে না পারলে বাইরের শত্রুকে দমন করা সম্ভব হবে না জানো। জেনে শুনে এখন আপনাকে বোবা সেজে থাকতে হবে। ঘর শত্রুদের সামনে সম্মান দান করতে হবে। ইংরেজদের সঙ্গে যদি যুদ্ধ বাঁধে ওদের সঙ্গে নিয়েই যুদ্ধক্ষেত্রে যেতে হবে। সদা সর্বদা সতর্ক দৃষ্টি রেখে ওদের দিয়েই কার্য উদ্ধার করে দিতে হবে। সে বড় কঠিন কাজ মোহনলাল, সিরাজের পক্ষে তো একেবারেই অসম্ভব। বালক হলেও সিরাজ বাংলা, বিহার, উড়িষ্যার স্বাধীন নবাব। সে হাবিলত্ব ভুলে গিয়ে কখনো ওই বেঈমান নফরদের কাছে মাথা নিচু করে নবাবই করবে না, এমনকি কবরে যাবার পূর্ব মুহূর্তেও না। ওই দেখো হাসিনী বেগমের রংমহলের শতদ্বীপ চলে উঠেছে, উৎসব মুখর হয়ে উঠেছে রংমহল। এত রাত্রি হয়ে গেল, বেগম সাহেব এখনো ঘুমাননি? তোমার গান শুনছেন? তোমার আমার মতো হাসিনী বেগমের চোখেও ঘুম নেই মোহনলাল। সিরাজের ধ্বংস চিন্তায় এখন সে বিভোর হয়ে বসে আছে। এইবার না, তোমার সঙ্গে কথা সম্পর্কে আমি কদর্য ভাষা সম্পর্কে কথা বলতে চাই না মোহনলাল। এগিয়ে চলো মতিঝিলের দিকে। কেন জানাব? মতিঝিল অবরোধ করে আমি আজই বুঝিয়ে দেবো হাসিনী বেগমকে যে সিরাজ বালক হলেও বুদ্ধিহীন নয়। মধ্যরাতে বেগম সাহেব আর মতিঝিল অবরোধ করার কারণ কি জানাব? কারণ এখানে সাধু বেশি শয়তান আছে, যাকে পর সতর্ক করা সত্ত্বেও সে হাসিনী বেগমের মহলে যায় শয়তানির মন্ত্র নিয়ে সিরাজের মহলকে পিছিয়ে তুলতে। এবার বুঝেছি যাও কালা। তবে এ বিষয়ে গোলাম একটা কথা বলতে চায়। বলো। বেগম সাহেবের সঙ্গে ওদের গোপন চুক্তি বন্ধ করতে হলে কৌশলে আপনাকে কাজ হাসিল করতে হবে। কি কৌশল? কোনো এক ছল করে আপনাকে নিজে গিয়ে বেগম সাহেবকে আপনার মহলে নাটক করে রাখতে হবে। এই জন্যই তোমাকে আমি মন্ত্রীর আসনে বসিয়েছি। এত বড় একটা সরল পন্থার সামনে থাকা সত্ত্বেও আমি হাসিনী বেগমের শয়তানি দমনের চিন্তায় দিশেহারা হয়ে পড়েছিলাম। উত্তম, আগামী কল্যাণে আয়োজন করব। না জানো, এত শীঘ্রই এটা করবেন না, তাহলে যে আমার সব চেষ্টাই ব্যর্থ হয়ে যাবে। রাজপল্লব, আমির চাঁদ আর শেঠজি ওয়ার সাহেবকে সঙ্গে নিয়ে কলকাতা গেলেই আপাতত বেগম সাহেবের সঙ্গে ওদের গোপন কথোপকথন বন্ধ হয়ে যাবে। কারণ এক রাজা রাজপল্লব ভিন্ন অন্য কোনো শয়তানের বেগম সাহেবের মতিঝিলের পা রাখার পথ হারাবে না। সুতরাং আপাতত বেগম সাহেবা নিশ্চিন্তেই থাকুন। কলকাতা থেকে ইস্ট ইন্ডিয়া কোম্পানির সঙ্গে বোঝাপড়া করে ফিরে এসেই বেগম সাহেবাকে আপনার মহলে আনবে। গঙ্গাপক্ষে একটা বজ্রা ভেসে যাচ্ছে, ওই বজ্রা থেকে এই গান ভেসে আসছে। তার সুমধুর কণ্ঠস্বর। ভবে গাছে বেঁধে দিয়ে পাল দিতে চাই অবিরত, ভবের গাছে বেঁধে দিয়ে পাল দিতে চাই অবিরত। তুমি কি দোষে করিলে আমায় ছটা কুলানো কত মায়া আর গায়ককে আমার প্রাসাদে নিয়ে এসো। সে কি জানাব? হ্যাঁ, ওর গানের সুরে একটা মাদকতা আছে, ভাষায় মায়ের প্রতি অভিমান ভরা দাবি। ও গায়ক আমাকে চঞ্চল করে তুলেছে মোহনলাল, ও গায়ক আমাকে চঞ্চল করে তুলেছে। যাও যাও মোহনলাল, ও গায়ককে আমার কাছে নিয়ে এসো। ওহে নরহরি, স্পেশাল মেটা করলে কি? দিনে যে ভক্ত সংখ্যা বেড়েই চলেছে। আর ওই বৃন্দাবন চন্দ্রকে
এখন যদি তুই সে আছে তখন কিন্তু আমি বেটাদের সঙ্গে যাচ্ছি দেবো না। সে কথা 100 বার বেটা নিয়েছো কোথা থেকে 5টা মরার মাথায় এনে ঠাকুর মন্দিরে পেতে তার উপর বসে বেটা পুজো করে। মৈনী বিদ্যা বশীকরণ বিদ্যায় গ্রামের মানুষকে এমন মোহিত করে রেখেছে যে যাকে যা বলছে সে তাই মেনে নিচ্ছে। আবার বেটাকে ধুয়ো তুলে আরো গ্রামের লোককে মাতিয়ে তুললে একটা লেখা দেখি। আচ্ছা নরহরি, তুমি পেশাদের বাড়ি নিজে কি লেখাটা পড়ে এসেছো? এসেছিল বই কি কোথায় তবে দাদা খুব বুদ্ধি করেছে। কি বুদ্ধি? ওই মেয়ের হাত দিয়ে একখানে কাঠে লিখে নিয়েছে এবং মাকে দেখাচ্ছে মা বিশ্বেশ্বরী ওই কাশি থেকে ছুটে এসেছিল ওই ব্যাপার গান শোনার জন্য। মা বিশ্বেশ্বরীর খেয়ে দে কাজ নেই, ওই কাশি থেকে এসেছিলেন ওই মেয়ের ছোটটা। ওর বড় মেয়ের হাতে লেখা গ্রামের লোক বুঝতে পারলো না? কি করে পারবে বলুন? ওই যে আপনি বললেন ওই বশীকরণ বিদ্যায় গ্রামের সবাই তো গরু হয়ে গেছে গোসাইজি, কাজেই তো সবাই ভেড়া উড়ে গেছে। আমাদের কুমারবর্ণ গ্রামের লোকেদের মতো কৃষ্ণনগরের রাজা ভেড়া পড়ে গেছে। হ্যাঁ, আবার তুই আমার ঠাকুর মন্দিরের সামনে জীবা বিনোনি আসবো না, গঙ্গার ঘাটে সাজানো গোছানো বজ্রায় করে রাজা লোক পাঠিয়েছে আমার প্রসাদ ঠাকুরকে দিয়েছে। এই শুভ খবরটা শুনিয়ে তোমাদের বুকে একটু জ্বালা ধরাবো না? শুনেছেন গোসাইজি, শুনেছেন? এই ছোট জান বাগনি এই কলাকার মানে শুনেছেন? উনি শুনবেন না কেন? উনি তো কালাও নন, অন্ধও হননি, দেখতে শুনতে সবই পাচ্ছেন। তবে পেশার ঠাকুরকে যদি এখনো ভীষণ দূরে দেখো তাহলে অন্ধ হতে আর বেশি দেরি লাগবে না। আমি কেন অন্ধ হবো বেটি? আমি কেন অন্ধ হবো? তোর 7 গোষ্ঠী অন্ধ। আমার 7 গোষ্ঠী তো তোমাদের মতো মহা পাপী নয়, অন্ধ হতে যাবে কোন দুঃখে? তুমি আর এই নরহরি যে পাপ করেছো তার শাস্তিটা কি হতে পারে তোমরা ভেবেও পাচ্ছ না। তোর নিজের বেটি পণ্ডিত নি, পেশাদের কাছে ধুগড়ি মন্ত্র শিখে তোর বড্ড বড় বেড়েছে। বাবা বৃন্দাবন চন্দ্র যেদিন ফেলবে সেদিন গেলে কুল করতে পারবি না। আমার চিন্তা ছেড়ে দিয়ে নিজেদের চিন্তা করো। আমাদের যা হবে তাতে তোর কি রে বেটি? আরে বুঝতে পারছেন না গোসাইজি? ওই পেশাদের বেটা এই বাগদিদি বেটিকে তার পাবলিনার সঙ্গিনী করে নিয়ে ঠুকরি মন্ত্র। কাজেই ও বেটি মাঝে মাঝে এসে আমাদের অপদস্থ করে দেয়। আমার পেশার ঠাকুর তোমাদের মতো মহা পাপী নয়, সে আমার ছেলে, আমি তার মা। ছেলের গর্ভে আমার বুক ফুলে উঠছে। রাজা কৃষ্ণচন্দ্র আমার প্রসাদকে তার রাজসভায় নিয়ে যাওয়ার জন্য বজ্র সাজিয়ে লোক পাঠিয়েছে। মিথ্যে কথা, ও বেটির সব মিথ্যে কথা। মহারাজারা খেয়ে দে কাজ নেই, প্রসাদকে নিতে লোক দিয়ে বজরা পাশা। সত্যি কি মিথ্যে? তোমরা ঘাটে গিয়ে দেখে এসো না। ওই দেখো, রাজার লোক আসছে কিনা। আসি, আমি এখন আসি। ওহে নরহরি, সত্যি তো রাজার ওপরে মনে হচ্ছে। পেশাদি এত বড় পারবে? বেটা তো বাড়ি নেই গোসাইজি, নিয়ে যাবে কাজ। আরে বাড়িতে না থাকলে ওর কাছে গেলে হয়তো পাঠিয়ে দিতে বলে যাবে কিংবা আমার বললাম। আচ্ছা একটা কাজ করলে হয় না গোসাইজি? কি কাজ? আরে আপনি এই পেশাদ সাজেন না? সে কি? আমি গোস্বামী বংশোদ্ভব পরম বৈষ্ণব পুরোমণি হয়ে কলেজের ঠাকুর বেশে সজ্জিত হবো? না না না, এ অসম্ভব। অসম্ভব বলে ওদিকে যে বৈষ্ণবের কদর কমে যাবে ওই রাজা কৃষ্ণচন্দ্রের কাছ থেকে। কি আশ্চর্য নরহরি, কৃষ্ণ সেবক রাজা কৃষ্ণচন্দ্র সেজে কিনা ছাত্র পেশাদের নাম শুনে বুঝে গেল। না গোসাইজি, আমি কিছুতেই হতে দেবো না। আপনি আপাতত রাজ কর্মচারীকে ধাপ্পা দিতে পেশাদ বলে পরিচয়। তারপর মহারাজের রাজসভায় গিয়ে ওই পেশাদের কুকীর্তির কথা বলে দিয়ে মহারাজের বংশ করিয়ে দেবে। যুক্তিটা তুমি মন্দ দাও, কিন্তু বেলোচ্চর বেসরে পেশাদের নামে নিজের পরিচয় নিতে অন্তরে ঘৃণার ভাব উদ্রেক হচ্ছে। সরকার বুঝে ঘৃণাকে আপাতত চেপে রেখে পেশাদের সারি ছেড়ে ফেলুন। নইলে
নইলে ভবিষ্যতে আমাদের ইজ্জত যাবে। ঝাঁক ঝাঁক। ওই দেখুন, রাজার লোক এসেছে, গেল বলে। এবার টপ করে একটা লম্বা সিগারেট টান দিয়েছে কপালে। রামপ্রসাদ সেনের বাড়িটা আর কত দূর? আপনি কোথা থেকে আসছেন? কৃষ্ণনগর থেকে আসছি। তাকে আপনার কি প্রয়োজন? সে না হয় তার কাছে গিয়েই বলবো। আপাতত বলুন কোন বাড়িটি? থাকে থাকে এই তো তার বাড়ি। হ্যাঁ এইটি? তাহলে ওরা যে বললো আরো দূর। কারা বলছে? কারা বলছে? ওই বাগদি পাড়ার লোকেরা বোধ হয়। আমি জানি ও বেটারা মিথ্যে কথা বলছে। কেন কেন মিথ্যে বলবে কেন? হিংসা হিংসা বুঝতে পারছেন না? ওই ওই ছোট লোক বাগদি বেটারা ঘোষাজিকে মানে প্রভু দিকে আমার গুরুদেবকে হিংসা করে। ভক্তকবি রামপ্রসাদ সেন বোধ হয় আপনার গুরুদেব। হ্যাঁ, এই অভাজন তার চরণীর দাস। তাকে একবার বাইরে আসতে বলবেন। আমি রাজা কৃষ্ণচন্দ্রের কাছ থেকে এসেছি তাকে নিয়ে যেতে। কি এখন সজ্ঞানে আছে? হয়তো সমাধিস্থ হয়ে বাহ্যজ্ঞানীর অবস্থায় বসে আছে। সব সময় কি তিনি এই অবস্থায় থাকে? সব সময় নইবার খাওয়ার সময়। আচ্ছা আচ্ছা, আপনি দাঁড়ান, আমি একবার দেখে আসি। লোকটার চাল চলন কেমন যেন একটা সন্দেহজনক লাগছে। দেখাই যাক। এই গোপাল ভাঁড়কে থাপ্পা দেওয়া তো আর মুখের কথা নয়। আসুন আসুন প্রভু, আসুন 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 আসুন। ব্রহ্মময়ী মা, মাগো, কবে কবে কতদিনে করে নিবি মা? মাগো তারা ইনি রামপ্রসাদ সেন? শুনেছিলুম রামপ্রসাদ সেন থাকতো, তা ওর গলায় কেন কণ্ঠীর মালা? আগে প্রভুর কাছে শ্যামার কোনো প্রভেদ নাই। সেই পরিচয় নিতে উনি কণ্ঠে বৈষ্ণবের কণ্ঠী ধারণ করেছেন। বুঝলুম। তবে শুনেছিলাম রামপ্রসাদ সেন সংসারী হয়েও গেরুয়া বসন করে, তা ওর পরে কেন ময়ূরকণ্ঠী রঙের চেলি? আগে প্রভু যখন মাকে যে রূপে ধ্যান করে তখন নিজেও সেই অনুযায়ী বস্ত্রাদি পরে। এখন মাকে সেই রূপে ধ্যান করছিলেন কিনা তাই বাবাজিদের বস্ত্রাদি পড়িয়েছে। ও বাবা বৃন্দাবন চন্দ্র হে, শুনুন শুনুন, ওই দেখুন প্রভু এবার শ্যামাকে বাবা বৃন্দাবন চন্দ্র রূপে দেখছে। আরো শুনেছিলাম রামপ্রসাদ সেন সঙ্গীত সাধনা করে, তা ওর গলায় কেন গানের গ নেই? মাগো আর কত খাবি, ব্রহ্মা খাবি, বিষ্ণু খাবি, মহেশ্বর মাতা খাবি, মাগো আর কত খাবি। ওকে আমার কাছে ধাপ্পা দিতে আসা? হ্যাঁ, তোমরা নিশ্চয়ই রামপ্রসাদ সেনের শত্রুর। আপনি বিশ্বাস করুন, রাজকর্মচারী ইনি রামপ্রসাদ সেন। কবে থেকে হয়েছে নরহরি ঠাকুর? আজ থেকে বুঝি? তোমাদের কে তুমি? ঠাকুরের শ্রীচরণের দাস। বাগদি মেয়েটার মুখে শুনে দৌড়ে এলো তোমাদের নিয়ে যেতে। রামপ্রসাদ সেন কোথায়? কাশিতে মাকে গান শোনাতে গেছে। আপনারা বাড়ি চলুন। না না, তাহলে আর বাড়ি যাব না। আমার সঙ্গে লোকজন বজরা সহ হাড়ি শহরের ঘাটে রইল। রামপ্রসাদ সেন ফিরলে খুব খাতির করে তাকে কৃষ্ণনগরে পাঠিয়ে
কেউ। জি আগে বরকন্দাজ নিয়ে চলে রে। সে কি কথা? হ্যাঁ এই কথা। একবার রামপ্রসাদ সেন সাজার মজাটা দেখে আসবে চলো। দোহাই দোহাই রাজকর্মচারী, আমি শাস্তি চাইনি। এই নরহরি আমাকে ধরতে চাইছে। আমি সাজিয়েছি বইটি। জানেন রাজকর্মচারী, আজ বসাই আমাকে বললে পেশাদের আজ সবাই গেলে পরিশ্রমের অকল্যাণ হবে। তাই তোমরা গোপাল ভাঁড়কে ধাপ্পা দিতে গেছিলে বোধ হয়। আপনি সেই মহাপুরু। থামো, এই খোসার মধ্যে গোপাল ভাঁড় ভেজে না গোসাই। এই চলো রাজসভায় চলো, তোমাদের বিচার হবে। তোমাদের বাবারা তো অনেকদিন আগেই সঙ্গে গেছে, তো ভিতরটা অষ্টকাকে। আমাকে দেখে বোধ হয় ওদের পিতৃ সম্বোধনের ইচ্ছাটা প্রবল হয়ে উঠে। বিপদে পড়লে এরা বাবাও মানে, আবার সুযোগ পেলে ঘাড়েও ধরে। এদের মতো মহাপাজি লোক গ্রামে নেই। ঠাকুরের মতো দেবতুল্য লোককে এরা প্রতি পদে বিপদে ফেলার চেষ্টা করে। এই বৃন্দাবন চন্দ্র মন্দিরের সামনে ঠাকুর মায়ের নাম গান করেছিল বলে ওই আজ কোথায় অনেক গরম মেটে বানিয়ে দিয়েছে। তার গলে আগুন দিয়ে করে সবাইকে পুড়িয়ে মারতে চেষ্টা করেছিল। তাহলে তো এদের অনেক অপরাধ জমা হয়েছে। নিয়ে চলো রে। তোমাদের মতো পাপীর বাবা হওয়ার দুর্ভাগ্য এখন এই গোপাল ভাঁড়ের হয়নি। বরকন্দাজ নিয়ে চলো রে। মা, আজ বুঝলো তুমি শুধু মন্দিরে বসে পুজোর ভোগই খাও না, তোমার বিচার ঠিকই আছে। আপনার সঙ্গীতের সঙ্গীতের আকর্ষণে আকৃষ্ট হয়ে নবাব বাহাদুর বর্জে আটক করে নবাব প্রাসাদে আনবার হুকুম করেছে। প্রথমে আমরা এতটা আশা করিনি, না পড়াটাই স্বাভাবিক, কারণ নবাব বাহাদুর এখন বাংলার বিভীষিকা হয়ে উঠেছেন। যাক, কথায় কথায় আপনার পরিচয়টা নেওয়া হয়। আপনার নাম? আমার নাম দুর্গাচরণ মিত্র। কোন দুর্গাচরণ মিত্র? কলকাতার বিখ্যাত জমিদার দুর্গাচরণ মিত্র? আগে বিখ্যাত টিখ্যাত নয়, নবাব সরকারের সামান্য জমিদারি ভোগ দখল করি মাত্র। আপনার প্রেরিত পত্র আমি পেয়েছি। আপনার পত্র পাঠ করে নবাব বাহাদুরকে শুনিয়েছি। উনি আপনাদের প্রতি খুব সন্তুষ্ট হয়েছেন। মহাশয় দেখছি নবাব বাহাদুরের হিতৈষী বান্ধব। তো মহাশয়ের পরিচয় জানতে পারি? স্বচ্ছন্দে, আমি বাংলার নবনিয়োজিত মন্ত্রী মোহনলাল। বাংলার নবনিয়োজিত মন্ত্রী, আমার অভিবাদন গ্রহণ করুন। তোমার মতো রাজভক্ত প্রজা যদি আমার সহায় থাকে, তাহলে ইংরেজদের বিদ্রোহিতাকে আমি গ্রাহ্য করি না। জনাবের কুস্তা রটিয়ে কলকাতা বাসতে খেপিয়ে তুলেছে ইংরেজরা, যা আমরা তা আমি জানি দুর্গাচরণ। এ খ্রিস্টদের এমন সাজা দেব তাদের, যা তো কথা মোহনলাল, যে গান শুনে আমি বজ্র আটক করতে বলেছিলাম, সে গায়ক কি এই দুর্গাচরণ মিত্র? আগে না জানা, তিনি আমার গুরুদেব। মায়ের চরণ তলে লয়ে অসময়ে কোথায় যাব, চরণ তলে এই সুর মোহনলাল, যাও গায়ককে নিয়ে এসো। আমি যাচ্ছি, যা মানা। চমৎকার নয় তাই না মোহনলাল? গায়ক মনে হয় কোনো সাধু। মায়ের চরণ তলে লয়ে অসময়ে কোথায় যাব, চরণ তলে লয়ে ঘরে জায়গা না হয় যদি বাইরে
বলে উপায় আমার হৃদয় দিলেও নাহি যাব আমার দুই বাহু প্রসারিয়ে চরণ তলে প্রাণ ত্যাজিব চরণ তলে সময় কোথায় যাব চরণ তলে এ গান কি তোমার রচনা? রচনা করবার মতো আমার সামর্থ্য আছে কিনা আমি চাই না জানাও, তবে মা যা বলার তাই আমি বলে যাই। মা বলার, মা বলার, ঠিক ঠিক মাই বলার। মায়ের উপর এতটা নির্ভরশীল মানুষ এই যুগে আছে মোহনলাল? কেন থাকতো না জাহাপনা? স্বর্ণবসিত বাংলা মায়ের বুকে এখনো এমন অনেক আত্মগর্বহীন পুরুষ আছে যাদের পরিচয় আমরা এখনো পাইনি। ঠিক বলেছো মোহনলাল, তুমি ঠিক বলেছো। এমন আত্মগর্বহীন মায়ের চরণে সাধকের সন্ধান তো আমরা আগে কখনো পাইনি মোহনলাল। মায়ের চরণে আত্মনিবেদন এখনো করতে পারিনি জনাব, তা পারলে তো এই প্রসাদ এতদিনে নিশ্চিন্তে হতে পারত। তোমার নাম প্রসাদ? তাকে এই বীরের নাম শ্রী রামপ্রসাদ সেন। হ্যাঁ, রামপ্রসাদ সেন। আমি তোমার গান শুনে তোমার মধুর স্বভাবের পরিচয় পেয়ে সন্তুষ্ট হয়েছি। বলো বলো, তুমি কি চাও? আমি কিছুই চাই না জনাব। বাংলার উদার নবাব বাহাদুর তোমার উপর সন্তুষ্ট হয়ে তোমাকে খেতে চাইছে কি একবার কত বড় সৌভাগ্য তারপর ভেবে দেখো বৈরিস্তারি। ভেবে দেখেছি রাজকর্মচারী, স্বয়ং বিশ্বেশ্বরী মা যার ভাগ্য করে দিতে পারলেন না, আর এই নবাব বাহাদুর তার ভাগ্য কিভাবে ফিরিয়ে দেবে? ভাগ্যবান করতে তোমাকে আমি পুরস্কৃত করতে চাই না সাধক, মাত্র বাংলার নবাবকে তৃপ্ত করতে কিছু চাও তার কাছে। আমি প্রার্থনা করছি নবাব বাহাদুর, মায়ের চরণে আপনি একান্ত চিত্তে আত্মনিবেদন করুন। প্রার্থনা নয় সাধক, প্রার্থনা নয়, প্রার্থনার আবরণে এই বাংলার নবাবকে যে শিক্ষা দিলে তুমি জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত, তোমার দেয়া উপদেশ আমি কখনো ভুলব না। এই প্রতিশ্রুতিতে আমি কিন্তু তুমি ধন্য হলো, আমি যে কিছু না দেওয়া পর্যন্ত ধন্য হতে পারছি না। রামপ্রসাদ সেন, যাও রামপ্রসাদ সেন, তোমাকে আমি কলকাতার দক্ষিণে ওই সুন্দরবন অঞ্চলের জায়গির তোমায় দান করলাম। মা মা কি করলি না? না 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 না, আমি চাই না। আমি বিষয় সম্পত্তি অসার বিষয় তার সামনে তুলে গেলে ধরি মা। মা তোর প্রসাদকে তুই রক্ষা কর মা, রক্ষা কর। আমার দাম তুমি নেবে না? ক্ষমা করুন জানাও, আপনার দেয়া জায়গা নিলে আমি মায়েরই করুণা ভুলে গিয়ে আমি বিষয় মতে মত্ত হয়ে থাকবো। কাজ কি চাই না, কাজে কি মা সামান্য ধনে, কাজ কি মা সামান্য ধনে, এ কাজ দেব ধন বিধনে, কাজ কি মা সামান্য ধনে। সামান্য ধন দিলে তারা
জীবনে অনেক মানুষ দেখলাম, কিন্তু আপনার গুরুর মতো উদার নির্লোভ মানুষ আমি একজনও দেখিনি। এই পতনশীল বাংলার বুকে সামান্য স্বার্থের জন্য যখন নিজের নির্দিত ভাইয়ের বুকেও কোন ছুরি মারতে কুণ্ঠিত বোধ করে না, আর তখন এই পাপের সংস্পর্শে থেকেও আপনার গুরু আছেন পুষ্পের মতো পবিত্র। সত্য কথা যা আমরা বাংলার পতনশীল আকাশে বিদ্যুৎ প্রবাহের মতো উজ্জ্বল হয়ে আছেন আমার গুরু। ভাগ্যবান আমি যে এইরকম গুরু চরণে আশ্রয় নেবার সুযোগ পেয়েছি। সাধক রামপ্রসাদ সেন, তুমি আমার দান গ্রহণ করবে না? আমি জোর করে কিছু দিয়ে তোমাকে তোমার দেবত্ব মহত্বকে তোমার দেবত্ব মহত্বকে কুণ্ঠিত করতে চাই না। বাংলার ভাগ্যাকাশ এখন গভীর মেঘাচ্ছন্ন, হয়তো অচিরেই প্রবল ঝড় উঠবে, আর সেই ঝড়ের মেঘ সামলাতে না পেরে সিরাজের জীবন হয়তো নির্বাপিত হয়ে যেতে পারে। তাই তোমার মহত্ব দেবত্বের দ্বারে এই প্রথম মাথা অবনত করে সেলাম জানাচ্ছে। সেলাম মহান বাঙালি, তোমায় বহুত বহুত সেলাম। সাধু রামপ্রসাদ সেনকে এনেছো গোপাল? আগে মহারাজ আসল রামপ্রসাদ সেন বাড়িতে নেই, তবে নকল রামপ্রসাদ এনেছি। নকল রামপ্রসাদ? আগে হ্যাঁ, সে এক অদ্ভুত ধরনের রামপ্রসাদ। তার সর্বাঙ্গই বৈষ্ণবের চিহ্ন, কেবল মাথায় সিঁদুরের টানা টেনে শাক্ত সেজে আছে। বুঝলাম না। বুঝতে এক্ষুনি পারবেন মহারাজ। বরকন্দাজ, ওই বন্দি নকল রামপ্রসাদ ও আরজু গোসাই তার শিষ্যটিকে পাঠিয়ে দাও। বন্দি? তুমি কি ওদের বন্দি করে এনেছো? আগে হ্যাঁ, আসল রামপ্রসাদ সেন বাড়িতে নেই, তাই এই নকল রামপ্রসাদ থেকে ধরিয়ে আনলুম কিনা। এদের তুমি বন্দি করে এনেছো কেন? আগে আগে আমি যখন রামপ্রসাদ সেনের বাড়ি করছিলাম হালি শহরে, তখন এই শিষ্যটি চাকরি করে ওর গুরুর বাড়ি দেখিয়ে আমায় বললে এটি রামপ্রসাদ সেনের বাড়ি। তারপর ওই নকল রামপ্রসাদ মানে ওর গুরু বেরিয়ে এলে, ও কি তারা ব্রহ্মময়ী মা বলে চুকলটা আমার বহর। তারপর আর কি, যতটুকু ধাঁধা ছিল তাও মিটে গেল। মহারাজ, এদের বিচার করুন। হ্যাঁ, এদের বিচার তো আমি করবো। দোহাই মহারাজ, আমি নিষ্ঠাবান উপস্থাপীর সন্তান, স্বয়ং নিত্যানন্দ মহাপ্রভুর বংশধর। থামাও গোপাল, ওর শিষ্যটি তোমার সঙ্গে প্রথমে ছলনা করেছিল? আগে হ্যাঁ মহারাজ। তোমার নাম কি? তুমি আমার শিষ্যর সঙ্গে ছলনা করে আজু গোসাইয়ের বাড়ি দেখিয়ে রামপ্রসাদ সেনের বাড়ি বলেছিলে কেন? এদিক ওদিক তাকাচ্ছ কি? উত্তরটা আগে উত্তর দেওয়ার মতো তো এদের কিছু নেই মহারাজ। এরা সদা সর্বদা রামপ্রসাদ সেনকে বিপাকে ফেলার চেষ্টা করে। রামপ্রসাদ সেনের যে গান বাঁধে এরা ঠিক ঠাট্টা করে তার উল্টো গানটাই বাঁধবে। এমনকি রামপ্রসাদ সেনের মাথা ফাটিয়ে দিয়েছে মেরে, তাকে স্বমুষ্টি উড়িয়ে মারবার চেষ্টা করেছে। আবার মিথ্যে কথা? উনি মিথ্যাই বলছেন। আমাকে তো মিথ্যে কথা মনে করছে নরহরি। আর সেদিন যে রামপ্রসাদ বাড়িতে আগুন লাগানো, নকল রামপ্রসাদ বেঁচে কর্মচারী মহাজনকে ধাপ্পা দিয়ে করেছিলে, এটা কি হবে? আমি কি হতো? শুনুন 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 মহারাজ, এরা নিজেরাই নিজেদের মধ্যে ঐক্য রাখতে পারছে না, শাস্তির ভয়ে একে অন্যের দোষ প্রকাশ করে ফেলছে। তুমি ঠিকই বলেছো, এদের শাস্তি না দিলে রাজধর্মের অপমান করা হবে। ক্ষমা করুন মহারাজ, এবার জন্মকে ক্ষমা করে দিন। না না, ক্ষমা করবার মতো ক্ষমতা আমার নেই। তোমরা রামপ্রসাদ সেনকে হত্যা করতে গেছিলে। সেই রামপ্রসাদ সেন যদি ক্ষমা করতে পারে মহারাজ, তাহলে আপনি কেন পারবেন না? দেখি কে আপনি? এই দিনের
নাম শ্রী রামপ্রসাদ। আমি আপনার জন্য হালি শহরের ঘাটে লোকসহ বজরা রেখে এসেছিলাম। আপনার বজরা হালি শহরের ঘাটে বাঁধা আছে। তাহলে এতটা পথ আপনি এলেন কি করে? দিবারাত্র পায়ে হেঁটে আমি ছুটে এসেছি মহারাজ। যখনই আমি গ্রামে পদার্পণ করেছি তখনই আমি শুনেছি আমাকে আনতে গিয়ে আপনার রাজ কর্মচারীগণ আজু গোসাই আর নরহরিকে ওই বেদে কৃষ্ণনগরে নিয়ে এসছে। আমাকে বাঁচাও ভাই। ভয় কি নরহরি? আমি তো তোমাদের বিরুদ্ধে রাজ দরবারে কোনো নালিশ জানাইনি, তাহলে ভয় কিসের? শাস্তি বা পাবে কেন? আমি ওদের বিরুদ্ধে নালিশ না জানালেও ওরা আমার কর্মচারীকে ঠকাবার চেষ্টা করে রাজভর শক্তির কাছে অপরাধ করেছে, শাস্তি ওদের নিতেই হবে। শাস্তি যদি একান্ত দিতেই হয় মহারাজ, তাহলে এদের প্রাপ্য শাস্তি আমায় দিন মহারাজ। সাধক রামপ্রসাদ সেন, আপনি মানুষ না দেবতা? আমি এই জগতের কীট পতঙ্গেরও পদ নেন। ওরা যে আপনাকে চিরদিন নির্যাতিত করে আসছে, তবু ওদের মুক্তি দিয়ে আপনি শাস্তি নিতে চান? চাইবো না। ওরা যে আমার গ্রামবাসী, ভাই, বন্ধু, আত্মীয় যে। গোপাল, জীবনে আমি অনেক মানুষ দেখলাম, জানি না দেবতাদের মধ্যে এতটা উদারতা আছে কিনা। রাজা কৃষ্ণচন্দ্রের একটা অনুরোধ আপনাকে রাখতে হবে। কবি, অনুরোধ কেন বলছেন মহারাজ? আদেশ করুন। এক বালিকার কণ্ঠে আপনার রচিত সঙ্গীতের প্রতিধ্বনি শুনে গোপালকে আনতে আপনাকে পাঠিয়েছিলাম। ওরা আনতে পারায় আমার সৌভাগ্যবশত আপনি নিজে এসেছেন। আপনার কাছে আমার সৌভাগ্য, আপনার কাছে এই সঙ্গীত আমি শুনতে চাই। এ তো আমার পরম সৌভাগ্যের কথা মহারাজ। আমি এক্ষুনি শোনাচ্ছি। অপেক্ষা করুন। আজ গোসাই, নরহরি, যাও, উদার ভক্ত রামপ্রসাদ সেনের দয়ে আজ তোমরা মুক্তি পেলে। যদি পুনরায় ওর বিরুদ্ধে আচরণ করে তাহলে সারা জীবন অন্ধকার কারাগারে পচে মরতে হবে। যাও, এক্ষুনি সভাকক্ষ তোমরা ত্যাগ করো। তোমাদের ওই পাপ মুখ আমি আর দেখতে চাই না। এবার খাও ভক্ত কবি, উদার্থ কণ্ঠে মায়ের নাম গান। ডুবে রে মন কালী রদনা করনাই শূন্য কখন উঠার ডুবে ধন না পেলে, রদনা করনাই শূন্য কখন উঠার ডুবে ধন না পেলে, কুণ্ডলিনী
প্রসাদ বলে সম্পদিলে মিলবে রতন ফলে ফলে প্রসাদ বলে সম্পদিলে মিলবে রতন ফলে ফলে ডুবে কালী বলে ডুবে কালী বলে ডুবে কালী বলে অপূর্ব, চমৎকার, অতি চমৎকার। যেমন প্রমোদ দানকারী সুর, তেমনি ভাষার পারিপাঠ্য। ভক্ত কবি রামপ্রসাদ সেন আমার পণ্ডিত সভায় একটি সম্মানীয় আসন গ্রহণ করে সভা অলঙ্কিত করুন। ক্ষমা করবেন মহারাজ, আপনার এই রত্ন সভার বিশিষ্ট আসন গ্রহণ করলে আমাকে তমসারাজ্যে ফেলে দেবে। তখনই তমসাবারণ মা আমাকে তমসারাজ্যে নিক্ষেপ করবে। তা আমি চাই না। আপনি আমার গান শুনে মুগ্ধ হয়েছেন, এতেই আমি সন্তুষ্ট। বড় আশা নিয়ে আপনাকে আনতে বজরা পাঠিয়েছিলাম, আমাকে দুঃখিত করলেন কবি। আমি নিরুপায় মহারাজ, আমি নিরুপায়, আমাকে আপনি ক্ষমা করুন। বেশ, রত্ন সভার আসন গ্রহণ না করেন আমার একটা আকাঙ্ক্ষা আপনি পূরণ করুন। আদেশ করুন। আপনার রচিত পাণ্ডুলিপি আমাকে দান করুন। আমি ভক্তদের অমূল্য সম্পদ প্রচার করি। কি বলছেন? না না, আমার তো সঙ্গীতের কোনো পাণ্ডুলিপি নেই মহারাজ। সে কি, তার এত বড় সম্পদ হতে বাঙালিরা বঞ্চিত থাকবে? কবি রামপ্রসাদ সেনের এমন সুমধুর পাণ্ডুলিপির রচনা অভাবে প্রচার হবে না? কেন হবে না মহারাজ? আমি দেবো আপনাকে পাণ্ডুলিপি। মেট্রি মশাই, অপরাধ মার্জনা করবেন ঠাকুর। আপনি যখন ভাবাবেগে মনে মনে রচনা করে মায়ের নাম গান গিয়ে যেতেন, আপনার অজ্ঞাতে আমি সমস্ত লিখে রাখতাম। সে কি, কে আপনি? আমি ঠাকুরের চরণে দাস দাস। ইনি হচ্ছেন আমার অন্নদাতা, কলিকাতার বিখ্যাত ওই জমিদার দুর্গাচরণ মিত্র। বিখ্যাত নয় মহারাজ, বিখ্যাত নয়। গুরু সেবা প্রার্থী হয়ে চরণ তলে পড়ে আছি। ধন্য আপনি, হত ধন্য আপনার গুরু কৃপা। কবিবরের রচনা লিপিবদ্ধ করে আপনি যে বাঙালিদের কত বড় উপকার করেছেন তা বর্ণাতীত। মহারাজ, আমি দেব পাণ্ডুলিপি। আপনি সেই পাণ্ডুলিপি নিয়ে বাঙালিদের ঘরে ঘরে আমার ঠাকুরের নাম অমর করে রাখুন মহারাজ। দুর্গাচরণ বাবু, আপনার কবির নাম অমর করে রাখতে আজ থেকে বাঙালিদের ঘরে ঘরে আমি প্রচার করব। আর 100 বিঘা সম্পত্তি ভোগ দখলের অধিকার সহ আমি কবিরঞ্জন উপাধি দান করলাম। না মা, না মা, এই স্থান তো অমরাশিতে পূর্ণ হয়ে গেছে। না না, আমি পালাই, আমাকে বিপদে চালিত করবে, আমি করে থাকবো না, পালাই। মা, মা গো মা, জগজ্জননী রক্ষাময়ী মা, মা তুই কি প্রকৃতি ফেললি? মা তোর এই চরণ রত্ন ছাড়াতে প্রসাদ অন্য কোন রত্নের বয়সী নয় মা। মা আমি পালাই, মা আমি পালাই। দেখুন মহারাজ, ঠাকুর প্রবল হতে নিজেকে কত দূরে রাখতে চান। এতটা লিপ্ত মানুষ না হলে অপরের অন্তর কি জয় করতে পারেন? আসুন দুর্গাচরণ বাবু, আমার প্রাসাদে আসুন। আমার প্রাসাদে আতিথ্য গ্রহণ করে আমাকে আনন্দিত করুন। এসো গোপাল। চলে যাবে সংগ্রামে মায়ের কোলে আশ্রয় করে দেবে। কুষ্ঠ হয়ে লজ্জায় তার কাছে ক্ষমা চাইতে যেতে পারেনি। সে অবকাশ পাবো না, তা হতে পারে না। কিষাণ আমাকে ক্ষমা না যেতে পারে না। ভগবান, ভগবান, ভগবানকে রাখছে।
যাচ্ছি। সেইভাবে আজ আমি দৃষ্টি শক্তির অন্ধ। প্রসাদকে সারা জীবন অপদস্থ করেছি, কিন্তু সে হাসি মুখে সর্বদাই আমাদের সঙ্গে সে বৃষ্টি কথা বলেছে। আজ কুষ্ঠের যন্ত্রণার অনুতাপের অন্তর্দারে মুখটা চলে যাচ্ছে। কি করেছি চলুন কোথায়টি আমি এগিয়ে কৃষদের কাছে যাই। আমি অন্ধ, আমার এই লাঠিটা ধরে প্রসাদের কাছে নিয়ে চলো ভাই। চোখে দেখতে না পেলেও তার পূর্ণ দেহ স্পর্শ করে পবিত্র হবো। চলো ভাই, চলো। এতখানি পথ ছুটে এলি বাবা, দাদাকে তো এ পথে আসেনি বাবা। ডুবতে যাবে কেন রে? বিশ্বেশ্বরী মায়ের সঙ্গে দেখা করতে যাচ্ছে। আমি চলেই যাচ্ছি, আমি চলেই যাচ্ছি। তুই আমাকে বাধা দিস না বাবা, বাধা দিস না। তুমি আমার কাছে থাকবে বাবা? ভয় কি? তোমার ভুজু কাকা আছে। তুই অবাক তো হোসনি। তোর দাদা রামগতি আমাকে হাসি মুখে বিদায় দিয়েছে। আরে তুই কেন বাধা দিচ্ছিস বাবা? তুই অবাক তো হোসনি। আরে তোর সঙ্গে ভোজু আছে। আরে ভোজু তুই আমার দুলালকে নিয়ে তুই বাড়ি নিতে যা বাবা, যা। দুধের ছেলে দুলালকে তো বুঝিয়ে দিচ্ছ দাদা কোন, আমাকে কি বুঝিয়ে দিচ্ছ বলো তো? ভোজু তোকে আর কি বুঝিয়ে দেবো রে? তুই তো আর অবুঝ নোস, মা ঠিক তো তার চরণে নয় তোকে ঠিক আশ্রয় দেবে, কারণ মায়ের চরণে আশ্রয় পেলেই তো মোক্ষ লাভ হয় রে ভোজু। মোক্ষ আমি বুঝি না ঠাকুর। তুমি আমার মুক্ত, তুমি আমার ভগবান, তুমি আমার ইষ্ট, তুমি আমার গুরু। তুমি ওগুলোকে গিয়ে আমি তোমার ঠিক চরণ খুঁজে দেবো দাদা গো। পায়ের ধুলো দাও দাদা গো।
আশাই তো জীব জগতের রীতি ভিত্তি মশাই। কেন এই মায়ার বন্ধন? ভিত্তি মশাই, মায়ার বাসা ছিঁড়ে বেরিয়ে আসলো। মায়া পাশ ছিঁড়ে ফেলার ভাগ তো আমার নয় ঠাকুর। আমি তো সব ভার আপনার হাতে তুলে দিয়ে আমি নিশ্চিন্ত হয়ে বসে আছি। বলুন বলুন গুরু, আমি কি আপনার কি পাওতে বঞ্চিত হয়ে এই নরকে পড়ে থাকবো? না 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 না, আপনি হচ্ছেন মায়ের সুসন্তান। আমি বলছি আপনি মায়ের শান্তিময় চরণে স্থান পাবেন। মা গো মা, আমার এই মৃত্যু মশাইকে দিস শান্তি দিস, মা দিস শান্তি দিস, তোর সন্তানকে দিস শান্তি দিস। ঠাকুর পায়ের ধুলো দিন ঠাকুর, পায়ের ধুলো দিন। মা আমি কিচ্ছু চাই না। এই দুর্গা চরণে বিদ্যু নদী পারে চলে যাবে। সকলেই আশীর্বাদ পেলে, অভয় পেলে, আমরা কি বঞ্চিত হয়ে থাকবো? কারা তোমরা? চিনতে পারছো না পিসার? আমরা মহাপাপী নরহরি আর আজু গোসাই। নরহরি আজু গোসাই, তোমাদের কি অবস্থা? তোমার মতো সরল ধার্মিক মহাপ্রাণ সাধকের সর্বনাশের চেষ্টা করেছি। বিনা দোষে তোমার দেহের রক্তে ঠাকুর মন্দির সিদ্ধ করেছি। আমাদের শাস্তি হবে না তো হবে? মা মা, এবার তোর কি লীলা মা, এবার তোর কি লীলা? আমি তো কোনো মতে এদের এই পরিণাম আমি কল্পনা করিনি মা। বল কেন মা, কেন এরকম অবস্থা? তুমি মহাপুরুষ, তুমি মহাপুরুষ। তাই তো তার মা তার ছেলের নির্যাতন সহ্য করেনি। ঠিক শুনেছি আমি। অসহ্য যন্ত্রণা, একই দুরারোগ্য ব্যাধি যন্ত্রণা, তার উপরে অনুতাপে তীব্র দাহ। এই মহাপাতকীদের মার্জনা করতে পারবে না ভাই। আজু গোসাই, তোমাদের উপর তো আমার কোনো ক্রোধ নেই ভাই। তোমরা অযথা কেন এইভাবে প্রার্থনা করছো? তুমি মহাপুরুষ, দাও দেবতা দাও, তোমার পায়ের ধুলো এই মহাপাতকের মাথায় তুমি আমাকে এইভাবে মহাপাতকী করো না। আরে বাবা না, তুমি আমার বুকে এসো ভাই, তুমি আমার বুকে এসো, তুমি আমার বুকে এসো, তুমি আমার ভাই, তুমি আমার ভাই। আমার বুকে এসো মা, আমার ভাইকে শান্তি দে, স্বস্তি দে মা, স্বস্তি দে। আমার দেহের গলিত পুষ্ট নিয়ে বলবে আমি যে দেহ চৌকুরে তেজ ফিরে ফিরে সত্যি 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 কোথায় দেবতা, কোথায় দেবতার মন্ত্রী? আমি কোথায়? করো কি কোথায় করো কি? তুমিও আমাকে অপরাধী করো না। এসো, তুমিও আমার, তুমিও আমার, তুমিও আমার। মা, আমার শান্তি দে, শান্তি দে। আমার চোখ থেকে অবন্ধকার সরে গেল। এই দেখছি অপরূপ পৃথিবীর আলো, অপরূপ
তার সেবককে ডেকেছেন, সম্মুখে ভব নদী দুকুল বেঁধে ছুটেছে। মা, মা গো তুই আমায় পাড়ে নিয়ে চল, মা পাড়ে নিয়ে চল। ওরে মন দাঁড়া দাঁড়া, যাবার সময় মাকে একবার আমি প্রাণ করে ডাকি। মা, দিলে গেরায় রে সম, একবার বদল ভরে মাকে দেখি। দিলে গেরায় রে সম, বদল